প্রিয় দর্শক, সোনালী নিউজের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে টানা ৩২ দিন ধরে গ্রাম পুলিশ সদস্যরা জাতীয় প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। কি কারণে এতদিন ধরে তারা প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের দাবি দাওয়াগুলো কি সেটি জানতে কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আপনারা জানেন যে এর আগেও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কিন্তু গ্রাম পুলিশ সদস্যরা বিভিন্ন সময়ে জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন অবস্থান কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন। কিন্তু এবার কিন্তু টানা ৩২ দিন ধরে কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। একটু যদি আমরা তাদের কাছ থেকে জানতে চাই কেন এতদিন থেকে তারা প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং কেন তারা জাতীয় প্রেস ক্লাবে এসেছেন, তাদের দাবি দেওয়া কি সেগুলো একটু জানতে চাবো। কেন আপনারা এতদিন থেকে প্রেস ক্লাবে? ধন্যবাদ। আমরা এখানে আজকে ৩২ দিন যাবৎ চাকরি জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। এই দাবিটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১/১/১৯৭৬ সালে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, এই প্রজ্ঞাপনের বাস্তবায়ন চাই। এবং ২০১১ সালে বাংলাদেশ সরকার একটি গেজেট প্রকাশ করেছেন, এই গেজেটের বাস্তবায়ন চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লাগাতার অবস্থান চলবে। জি, আমাদের দাবি একটাই, আমাদের দলিল আছে কিন্তু আমাদেরকে আমাদের জমি বুঝিয়ে দেওয়া হয় নাই। ১১ সালের গেজেট আছে এবং ৯ সালের পরিপত্র আছে, ১০ সালের পরিপত্র আছে, ১২-১৭ পরিপত্র আছে এবং ১১ সালের গেজেট আছে এবং ১৯৭৬ সালে যে প্রজ্ঞাপনটা জারি করেছেন সেই কপি আছে। আমাদের কাগজপত্র ডকুমেন্টস সব কিছু আছে, তবুও আমাদেরকে বাস্তবায়ন হচ্ছে না। এই বাস্তবায়নের জন্য এটা একমাত্র এই প্রশ্নের উত্তর একমাত্র আমরা যার আন্ডারে চাকরি করি, স্থানীয় সরকার মন্ত্রীর আন্ডারে, মন্ত্রণালয়ের আন্ডারে, সেই এইটার সদুত্তর দিতে পারবে। আমরা বারবার স্মারকলিপি দিয়েছি, ডিসি বরাবর স্মারকলিপি দিয়েছি, ইউনো মহোদয় বরাবর স্মারকলিপি দিয়েছি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি, কিন্তু আমরা এর উত্তর পাইনি। আমরা পরিষদে, আমরা গ্রাম পুলিশ, আমরা রাষ্ট্রীয় ৭০ প্রকারের কাজ করে থাকি। যেমন পরিষদের কাজ করি, ভিজিডি ভিজিএফ এর চাল বিতরণ যখন করা হয় তখন যাদের নাম আছে তাদেরকে অবহিত করি এবং বলি যে অমুক দিন তোমাদের চাল দেওয়া হবে, তোমরা ইউনিয়ন পরিষদ থেকে যাই চাল নিয়ে আসবা। এবং চাল দেওয়ার সময় আমরা ওখানে আইন শৃঙ্খলা রক্ষায় ডিউটি পালন করি এবং জন্ম নিবন্ধন ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এটা সরকার ফ্রি করছে। এইটা আমরা প্রত্যেক ঘরে ঘরে একটা শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল তথ্য আমরা সংগ্রহ করি এবং পুলিশের সাথে ওয়ারেন্ট তামিল এইগুলো ধরিয়ে দিয়ে পুলিশের সাথে টাকা বেতন দেয়, এই বেতনেরও নাকি অনেক কিছু রাখে দেয় মাসের পর মাস গ্যাস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ৬৫০০ টাকা বেতন। এই বেতনটা দুইটা ভাগে, একটা হচ্ছে সরকারি অংশ, একটা হচ্ছে ইউপি অংশ। সরকারি অংশ আমরা নিয়মিত পেলেই অনেক উপজেলায় ইউপি অংশ পায় না। ইউনো মহোদয়ের কাছে বলে তোমাদের 1% এই ইউপি অংশটা দেয় 1%-এর টাকা দিয়ে, যেমন দলিল হাট বাজারের টাকা দিয়ে এই 1%। ফান্ডে টাকা নাই, তোমাদেরকে দেবো কোথা থেকে? কিন্তু এই টাকা দিয়ে অন্য কাজ করে। কিন্তু গ্রাম পুলিশের বেতন অনেক জায়গায় ২০ মাস ৩০ মাস এরকম বকেয়া পড়ে আছে। দাম অনেক পরিবার চালাতে গিয়ে সাধারণ আপনারা ৬৫০০ টাকা দিয়ে আসলে এই ৬৫০০ টাকা দিয়ে আমাদের জীবন একেবারেই চলে না। এই ৬৫০০ টাকা আমার সংসার মাত্র ১ সপ্তাহ চালানোর ক্ষমতা রাখে। বাকিটা আমরা যেমন আমাদের ছোট ছোট ছেলেমেয়েদেরকে শিশু শ্রম আইন লঙ্ঘন করে তাদেরকে বিভিন্ন গ্যারেজে, হোটেলে, রিক্সা, ভ্যান চালানে দিতে হচ্ছে। আমাদের বৃদ্ধ বাবা মাকে বিভিন্ন দিনমজুরের কাজ করতে হচ্ছে। তারপর তাদের
সেই উপার্জন দিয়ে আমাদের এই সংসারের যোগান দিয়ে এভাবেই আমরা তালাই মেরে চলতেছি। এবং বাপদাদার যে সম্পত্তি আছে প্রতি বছর আমাদের 2 একর সম্পত্তি বেচে আমরা তো ধার দেনাই হয়ে যাচ্ছি, এই জমি বিক্রি করে তারপর সংসার চালাচ্ছে। আপনি বলছেন যে সংসার চলে না, আপনি তো এখন চাইলে অন্য কিছু চাকরি করতে পারতেন, কেন আসছেন এখানে এই পেশায় কেন? এই পেশায় আসছি কেন, আমার গেজেট আছে। তখন জানতাম যে এদের গ্রেড আছে দফাদার 19তম, গ্রাম পুলিশ 20তম গ্রেড, কিন্তু এটা কাগজে আছে কিন্তু বাস্তবে নাই। বাস্তবেটা জানতাম না, যে বাস্তবে নাই সেটা জানতাম না, কাগজে আছে। এইটা দেখে আমাদের নিয়োগ দেওয়া হয়। আমরা জানলে অবশ্যই আসতাম না, কারণ 6,500 টাকায় একটা সংসার চালানো সম্ভব না। তাহলে এ চাকরি কে রাখে? তাহলে তো দিনমজুরের কাজই করতাম। আবার প্রতি বছরই শুনি যে এই বাজেটে করে দিবে, যেমন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় আমরা যখন স্মারকলিপি দেই, আবেদন করি, তখন বলা হয় যে তোমাদেরটা দেখতেছি, একটা আশ্বাস দিয়ে রাখে, কিন্তু আশ্বাস ওই আশ্বাসই থেকে যায়, আশ্বাস আর পূরণ করা হচ্ছে না। সব মিলিয়ে ঝামেলায় আছেন আপনারা। জি, সেই জন্য আজকে। আচ্ছা ভাই, একটু আপনি যদি বলতেন আপনারা কেন বারবার দাঁড়াইতে হয়? আমরা প্রেস ক্লাবে বারবার দাঁড়াই আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা এখানে আসছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। আমরা আসছি আমাদের জাতীয়করণের জন্য। আমাদের জাতীয়করণ করে দিলে আমরা হয়তো আর এই প্রেস ক্লাবে আসবো না, আমরা নিজ নিজ দায়িত্বে নিজ নিজ কাজে চলে যাব। চাকরি করতে গিয়ে আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমাদের পেটে ভাত নাই। সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের পেটে ভাত নাই। আমাদের পরিবারকে আমরা ঠিকমতো ডাল ভাত খাওয়াতে পারি না। আমরা ভালো খাওয়ারটুকু নিয়ে আমাদের পরিবারে একজন সদস্যকে আমরা খাওয়াতে পারি না। এই আর একজন দিনমজুর সে নিয়মিতই ভালো খায়, কিন্তু আমার গায়ে সরকারি পোশাক, আমি ডাল ভাত ঠিক মতো খাইতে পারি না। এই কষ্ট নিয়ে এই দুঃখ নিয়ে আমি এখানে আসছি। আজকে 32তম দিন লাগাতার কর্মসূচি চলতেছে। উপর মহল থেকে এখন পর্যন্ত আমাদের সঙ্গে কোনো সাক্ষাৎ করা হয় নাই। আর আমাদের সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত, আমাদের সঙ্গে যোগাযোগ না করা পর্যন্ত, আমাদেরকে বিশ্বস্ত না করা পর্যন্ত, আমাদের জাতীয়করণ না করা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমরা প্রেস ক্লাবে আসছি, কিন্তু আমরা গুটি কয়েকজন, আপনারা দেখতেছেন আমরা গুটি কয়েকজন আসছি। আমরা এজন্যই আসছি, আইন আমরা লঙ্ঘন করি না, আমরা আইনের ভিতরেই আছি। আমরা ইউনিয়ন পরিষদের কাজ যেটা ওটা চলতেছে, আর আমরা এটা এখানে আসছি কয়েকজন লাগাতার কর্মসূচি পালন করার জন্য। এখানে কয়েকদিন থাকে কয়েকজন চলে যাবে, আবার কয়েকজন আসবে, কিন্তু ইউনিয়ন পরিষদের কাজ কখনো বন্ধ নাই। কিন্তু আমাদের বেতন বন্ধ হয়ে আছে, আমরা ঠিকমতো টাকা পাই না। আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাবো না এবং কোনো সুখবর পাবো না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই লাগাতার অবস্থান চালিয়ে যাব। এর আগে আসছিলাম, আমাদের আশ্বস্ত করা হয়েছে যে আমরা এই বাজেটে করে দিব, বা তোমরা বাসায় চলে যাও, টেনশন নিও না, আমাদের মাথায় আছে, এরকম আশ্বস্ত করে আমাদের বাসায় ফিরিয়ে দেওয়া হয়েছে। তারপরে আমরা আবার চলে আসছি। হ্যাঁ, কয়েকদিন পরে আমাদের বাজেট, আপনার মিডিয়ার মাধ্যমে বলতে চাই, 4 তারিখে সংসদ বসবে। সংসদের জন্য প্রতিটা এমপি আমাদের এমপি মহোদয় যেন আমাদের বিষয়ে একটু কথা তুলে ধরে, এই আশা ব্যক্ত করি প্রতিটা এমপি মহোদয়ের কাছে। বেতন ভাতায় আমাদের সংসার চলে না। আমাদের সংসার চালাতে হলে আমাদের ঋণ করার লাগে, আমাদের গরু ছাগল বিক্রি করে দেওয়ার লাগে, আমাদের জায়গা জমি বিক্রি করে দেওয়ার লাগে। ঋণ পরিশোধ, আমি এখানে আসছি, আমি এখনো 2 লাখ টাকার ঋণী, আমি এখনো ঋণী। আমি যতক্ষণ বেঁচে থাকবো, আমার মনে হয় যদি জাতীয়করণ না হয়, যতক্ষণ বেঁচে থাকবো, আমার মৃত্যু হওয়ার পরেও ঋণী থাকবো, আমার ঋণ শোধ হবে না কখনো। কারণ গ্রাম পুলিশ চাকরি নিছি, সরকারি পোশাক। আমাদের গ্রাম এলাকার লোক বলে যে আমরা সরকারি চাকরি করি, সবাই বলে 20,000 25,000 টাকা বেতন পাই। যখন আমরা বলি 6,500 টাকা বেতন পাই, তখন ওরা হাসিয়ে উড়াই দেয়, কারণ ওরা জানে না। আর আমরা যখন বুঝাই বলি, তখন অনেক আফসোস করে, কষ্ট করে, হায় রে, এত দুঃখ তোমাদের। তাই আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, তার সঙ্গে 350 জন সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ওনারা যেন এমপি মহোদয়রা যেন আমাদের কষ্ট দুঃখের কথা
সংসদে তুলে ধরে আমাদের জন্য বাজেট পাস করে আমাদের এই কষ্টের সময় মুখে হাসি ফিরিয়ে নিয়ে যেন বাসায় নিয়ে যায় ইনশাল্লাহ। 19তম 20তম গ্রেড চাই আমরা। 19তম গ্রেড হচ্ছে দফাদার, 20তম গ্রেড হচ্ছে মহল্লাদার, গ্রাম পুলিশ, সাধারণ গ্রাম পুলিশ। আর এটা আমরা চাচ্ছি না, এটা আমাদের দেওয়াই আছে, শুধু আমাদের বাস্তবায়ন হয়নি। না, আমাদের গ্রাম পুলিশের ইতিহাস নাই যে গ্রাম পুলিশের ছেলে সন্তান মেয়ে সন্তান যে ভালো কোনো জায়গায় গেছে, ভালো কিছু করছে, এরকম নাই। কারণ আমাদের সব থেকে বড় অভাব টাকা, আর টাকার অভাবেই আমরা আমাদের সন্তানদের ভালো জায়গায় পৌঁছাতে পারি না। আমাদের সন্তানের সব থেকে বড় জায়গা হচ্ছে কর্ম, মানে ও যখনই একটু বড় হয় তখনই তাকে কাজে নিয়ে যাইতে বাধ্য করা হয়, মানে বাধ্য হয় তারা যাইতে। আমাদের মানে একজন পরিবারের সদস্য তখন বাধ্য হয়ে যায় কাজ করার জন্য। হ্যাঁ, যখন আমি আমার সন্তান জন্ম নেওয়ার পর আমি সন্তানের স্বপ্ন দেখি যে সন্তানকে কিছু একটা করে দেব, ভালো কিছু করাবো। যখন সংসার চলে না তখন এই সন্তানই দায়িত্ব নিয়ে নেয় আমার, যে আমার বাবা তো পারে না, আমার পরিবার তো পারে না। তখন তারা হোটেলে কাজ করে, তখন তারা রিক্সা চালায়, তখন তারা অটো চালায়। তারা মাধ্যমিক পাশ করতে পারে না, প্রাইমারি থেকেই তারা বিদায় নেয়। আমাদের ডিউটি 24 ঘন্টা, অন্য কাজ করার মতো কোনো সুযোগ আমাদের হাতে নাই। 24 ঘন্টা ডিউটি, 24 ঘন্টায় আমাদের ডিউটি। আমাদের কাজ করতে হয় অনেক, জন্ম নিবন্ধন কাজ করতে হয়, তারপর ইউনো স্যারে কমান্ড ফলো করতে হয়, ওসি স্যারে কমান্ড ফলো করতে হয়, এইরকম কাজ আমাদের অনেক করতে হয়। তাই আমাদের 24 ঘন্টা ডিউটি, আমাদের নাইটেও ডিউটি করতে হয়। কেউ যদি মারা যায়, কোনো আত্মহত্যা করে, সেই বাসায় আমাদের ডিউটি করার লাগে। ঈদের সময়ও আমাদের ডিউটি করার লাগে, পূজার সময় আমাদের ডিউটি করার লাগে। আমাদের ডিউটি 24 ঘন্টা, কিন্তু সেই হিসাবে আমাদের বেতন দেওয়া হয় না। আমাদের ছেলেমেয়ে এই পেশে আসবে কিভাবে? আমাদের ছেলেমেয়ে তো মাধ্যমিকে পাস করতে পারে না, এখানে আসতে হলে ন্যূনতম 8 পাস লাগবে। আমাদের ছেলে তো প্রাইমারি থেকেই বিদায় নেয়, তাহলে এখানে কিভাবে আসবে? ভবিষ্যৎ আমাদের অন্ধকার। যদি আমি চাই আমাদের জাতীয়করণ করে হোক, আমরা এই অন্ধকার থেকে বাঁচতে চাই, এই অভিশপ্ত জীবন থেকে আমরা বাঁচতে চাই। আমাদের থাকা খাওয়া অনেক কষ্টকর। আমরা থাকি যে যার বাসায় থাকি, আমাদের থাকার কোনো স্টেশন, থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই। যখন যেখানে আমরা জায়গা পাই সেখানে শুয়ে পড়ি। আর খাওয়া বলতে আমাদের আলু ভর্তা ভাত, সকালে আলু ভর্তা ভাত, দুপুরে তো খাওয়ার নাই, আর রাতে রুটি খাই, একটা করে রুটি খাই, যদি পাই তো রুটি খাই, আর কিছু পাই না আমরা। হ্যাঁ, কি এছাড়া কিছু খাওয়া না। আমাদের মানবতার জীবন যাপন করি আমরা। দর্শক দেখছিলেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন এবং লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিলেন গ্রাম পুলিশ সদস্যরা। একটু যদি আরেকজনের সঙ্গে কথা বলি, ধন্যবাদ জানাই আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ইউটিউব চ্যানেলকে। আমরা লাগাতার 32 দিন এখানে কর্মসূচি পালন করতেছি। আমাদের একটাই দাবি, জাতীয়করণ। এই জাতীয়করণ আমার সিনিয়র বড় ভাইদেররা তারাও কথা বলছে। আমাদের একটাই দাবি, জাতীয়করণ করা হলে আমরা ডাল ভাত, ছেলে সংসার, এমনকি মা বাপকে নিয়ে আমরা সুন্দরভাবে ভবিষ্যতে বাঁচতে পারবো। যদি জাতীয়করণ না হয়, এভাবে আমাদেরকে দিন দিন যদি খাটানো হয়, 6500 টাকা দিয়ে আমাদের কিছুই হয় না। তার জন্য আমিও মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মা জননী, ওনাকে দৃষ্টি আমি ওনার মূলত সমস্যা হয়েছে আমাদের ওটাই, যে আমাদের এই বেতনে আমরা সংসার চলে না। তার জন্য আমাদের মূল সমস্যা হচ্ছে জাতীয়করণ। চাকরিতে আসছি তো, চাকরি তো দোষের না, এটা সরকারি চাকরি, ছোট হোক বড় হোক, এটা সরকারি চাকরি। আমরা তো অনেক বুক ভরা, আমাদের অনেক আশা যে আমাদের প্রধানমন্ত্রী, উনি আমাদের মা, উনি মানবতার মা, উনি অবশ্যই
আমাদেরকে একটা যেই জাতীয়করণ করে দেবে ইনশাল্লাহ আমরা সেই আশা করে আমি ইনশাল্লাহ আমরা আশাবাদী আশাবাদী যে আমাদেরকে এই বাজেটে আমরা ইনশাল্লাহ সুখবর পাবো যে জাতীয়করণ যে গ্রাজুয়েটটা পাস হয়েছে সেটা বাস্তবায়ন আমরা দেখবো ইনশাল্লাহ। জি না, আমাদের বাংলাদেশ এই যত গ্রাম পুলিশ আছে ইউনিয়ন পরিষদের আন্ডারে সবাই জাতীয়করণ হলে সবাই এই আন্ডারে আছে, এমনকি সবাই খুশি, এমনকি ওনার কৃতজ্ঞতা প্রকাশ আমরা করতে পারবো না, মনোবল আমরা দেখাতে পারবো না। আসলে সব কথা তো আবার মুখে বলা যায় না, অনেক কিছু এই কি করব, আমাদের তো করার কিছু নাই। তবে উনি হলো আমাদের মানবতার মা, আমাদের প্রধানমন্ত্রীর মানবতার মা। আমরা এই 100% আশা করি যেন আমরা এই বাজেটে সুখবর শুনবো, আশা করি আপনারাও সবাই আগের মতো থাকতে পারি না। 47,000 গ্রাম পুলিশ আমরা ইউনিয়ন পরিষদের আন্ডারে কাজ করে থাকি, তার জন্য আমরা একটাই আশাবাদী যে এই বাজেটে আমরা একটি সুখবর পাবো। এই সুখবর আমরা পেলেই আমরা এই লাগাতার কর্মসূচি থেকে অব্যাহতি দিব, না হলে যতদিন তামাই আমরা এই বাস্তবায়ন না দেবো এতদিন ধরে আমরা লাগাতারে অবস্থান করবো। আজকে 32 দিন ধরে আমরা এখানে প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা অবস্থানে আছি, থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। দর্শক, যেমনটা দেখছিলেন কাকার সাথে যেমনটা দেখছিলেন যে দীর্ঘদিন ধরে কিন্তু গ্রাম পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন। একটু যদি কাকা আপনার সঙ্গে যদি কথা বলি, আপনাদের সমস্যা কি? আপনাদের সমস্যা? আমার সমস্যা হলো, আমার নাম মোহাম্মদ জাকিরুল হক, বাড়ি আশরন্দ, ইউনিয়ন 4 নং আইহাই, সাপাহার, নওগাঁ। বেতন যে বেতন পাই 6,500 টাকা, এই বেতনে সংসার চলে না। বর্তমানে যাবতীয় জিনিস খাদ্যদ্রব্য যে বাড়তি বেতন, এতে সংসার চলে না। আজকে এই বেতনের দাবি আমরা এক দফায় এক দাবিতে এখানে অবস্থান, এই শান্তিপূর্ণ নাগাতার অবস্থান কর্মসূচি পালন করতেছি। দাবি আমাদের একটাই, জাতীয় বেতন স্কেল। বাংলাদেশের যত কর্মচারী আছে তারা সবাই সরকারের আওতাভুক্ত স্কেলে, কিন্তু আমরা গ্রাম পুলিশ স্কেলের আওতাভুক্তর বাইরে আছি। পেপার পত্রিকায় আছে আমরা স্কেলভুক্ত, কিন্তু বাস্তবে নাই। তাই এই বাস্তব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাওয়ার জন্য আজকে এই প্রেস ক্লাবের সামনে বারবার ধর্ণা দিচ্ছি। এখানে বড় বড় মিডিয়া আছে, আমরা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারি না, কারণ আমরা গ্রাম পুলিশ নিরীহ গরিব মানুষ। বেতন আছে বাস্তবে শুনতেছি, কিন্তু পাচ্ছি না। এই বড় বাজেটে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আশা আছে পাস হবে, কিন্তু আমার মনে হয় না মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গ্রাম পুলিশ হিসেবে চেনে। বাংলাদেশ গ্রাম পুলিশের যে একটা বাহিনী আছে, এই বাহিনীটা আমার মনে হয় চেনে নাও নিন, তাহলে কিন্তু আমাদের বেতনটা দিতেন। আমরা গ্রামে থাকি, উনি শহরে থাকেন, উনি শুধু পুলিশ চেনেন, আনসার চেনেন। আমরা যে গ্রাম পুলিশ, একটি ইউনিয়নে 10 জন গ্রাম পুলিশ আছি, তার মধ্যে একজন দফাদার। আমার ইউনিয়নে, আমার থানা সাপাহার 6টি ইউনিয়ন, 60টি গ্রাম পুলিশ আছি আমরা। 2টি গ্রামে 1টি গ্রাম পুলিশ। আমাদের প্রতিদিন সরকারের ন্যায় কাজ করতে হয়, সরকারের অর্ডারে সরকারি কাজ করতে হয়, কিন্তু বাস্তবে আমরা বেতন পাচ্ছি না সরকারের ন্যায়। আমাদের সংসার চালাই। আমার ব্যক্তিগত 14 বছর চাকরি বয়স। আমি আশা, ব্রাক, রিক, ঠেঙ্গা, গ্রামীণ এই 4টে সমিতিতে প্রায় 1,02,000 টাকা লোন করে খাইয়ে এই যাবৎ দেনামুক্ত দেনা হয়ে আছি। 2 লাখ টাকার উপর। ভবিষ্যতে বেতন বাড়লে আমি পরিশোধ দিতে পারবো, কিন্তু বাস্তবে বাড়ে না। আমি 1 টাকাও জমাইতে পারিনি। আমি 3 লাখ টাকা দেনা আছি। আমার দুটো ছেলে লেখাপড়া করাতে পারিনি। ছোট অবস্থায় আমি কামলা লাগাই দিছি, তারপরেও হচ্ছে না। তাই আমার এই চাকরি জীবন বাঁচা খুব তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, তিনি আমাদের দাবিটা মেনে নিলে আমরা এই অবস্থান থেকে ফেরত যাব, অন্যথায় বাড়িতে যাব না।
দর্শক, যেমনটা দেখাচ্ছিলাম যে জাতীয় প্রেস ক্লাব থেকে তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে সামনে কয়েকদিন পরে বাজেটে তারা আশা করছেন যে তাদের দাবি হয়তো বা পাশ হবে, তেমনটা যদি বলছি একটু যদি বলেন কি অবস্থা এখন, আপনারা কেন বারবার প্রেস ক্লাবে আসতে হয়? তাদের পক্ষ হয়ে যদি আপনি কিছু বলতেন, কিনাদের বিষয়টা কেমন লাগে আপনাকে? আমি মইনুর রশিদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব, এশিয়ান জার্নালিস্ট এবং কালচার ফাউন্ডেশন। আমি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ গ্রাম পুলিশের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে বাংলাদেশের গ্রাম পুলিশের সমস্যাগুলো তুলে ধরছি, বিভিন্ন সমাধানের চেষ্টা করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আমরা আবেদন করেছিলাম, আমরা অনুমতি পেয়েছিলাম, কিন্তু শেষ পর্যায়ে করোনার কারণে তা আমরা সাক্ষাৎ করতে ব্যর্থ হয়েছিলাম। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী এমন একটি বাহিনী যারা দিন রাত পরিশ্রম করে এলাকার জনসাধারণের সেবা দিয়ে যাচ্ছে। এমনকি একটা থানার একটা পুলিশ যখন আসামি ধরতে যায় তখনও গ্রাম পুলিশকে ব্যবহার করে, কিন্তু তারা ন্যায্য মজুরি পাচ্ছে না। আজকে আমরা বাংলাদেশে 10 লক্ষ রোহিঙ্গাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বিশ্বনেত্রী, মানবতার মা, যিনি এই বাংলাদেশে 10 লক্ষ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, বিশ্ব দরবারে সাধুবাদ পেয়েছেন, কিন্তু ওরা আমাদের দেশের সন্তান, আমাদের দেশের সূর্য সন্তান বাংলাদেশ গ্রাম পুলিশ। আজকে তারা অবহেলিত, তারা আজকে নির্যাতিত, তাদের দেখার কেউ নেই। এটা আমরা ভেবে পাচ্ছি না তাদের সমস্যা কোথায়, তারা কেন আজ অবহেলিত। আমরা যতই এই বাজেটে আমরা যেটা শুনতে, বাজেটে কিছুই হয় না, বাজেটে হয়তো একটু বেতন একটু 1000 টাকা 1500 টাকা বাড়ানো হয় বাজেটে, কিন্তু তাদের যে মূল সমস্যাগুলো দেখেন, একটা গ্রাম পুলিশ যখন অবসরে যাবে, অবসরের পরে সে তালা হাতে নিয়ে সে ভিক্ষা করতে হবে। তার কোনো পেনশন স্কিম নাই, তার কোনো এই বাচ্চাদের একটা কোটা নাই, কোনো কিচ্ছু নাই। একটা বাচ্চাদের তার লেখাপড়া করাবে কিভাবে, সেই সুযোগও তাদের নাই। এমন একটা অবহেলিত বাহিনী যে বাংলাদেশে, তাকে সবচেয়ে অবহেলিত বাহিনী বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী। এবং যদি মানবাধিকার লঙ্ঘন হয়, তাকে সর্বপ্রথম এই বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের তালিকায় রয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ চাই, এই জন্যই চাই, এবং আমরা আশাবাদ এখনো ব্যক্ত করি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই নজর দিবেন এবং সে আগামী বাজেটে তারা যাতে এই স্ত্রী সন্তানদের নিয়ে পারিবারিক সুন্দরভাবে দিন যাপন করতে পারে, সেদিকে একটু নজর দিবেন, সে আশাবাদ ব্যক্ত করি। তারা এইটাই চায়, তারা বেশি কিছু চায় না। তবে আমরা আরেকটা জিনিস যেটা না বললেই নয়, তারা হাইকোর্টে একটা মামলা করেছিল তাদের কিসের জন্য, অধিকার আদায়ের জন্য। তারা কিন্তু আইনগতভাবে সুশৃঙ্খলভাবে তারা আদালতে শরণাপন্ন হয়েছে। তারা রাস্তায় কোনো যানজট সৃষ্টি করে নাই, রাস্তায় কোনো আন্দোলন করে নাই, তারা আদৌ পর্যন্ত কে সরকারের দায়িত্বগুলো পালন করে যাচ্ছে। কখনো তারা কিন্তু যাত্রা বিরতি দেয় নাই, কিছুই করে নাই। অথচ তারাই আজকে কিসের শিকার, অবহেলার শিকার, অবহেলিত। আজকে আমরা দেখতে পাচ্ছি আমরা যে শিক্ষকগুলো দেখছেন আপনারা অবশ্যই, শিক্ষকরা একদিনের আন্দোলনে তারা আজকে জাতীয়করণ পেয়েছে। তো আমাদের গ্রাম পুলিশের অপরাধটা কোথায়? আজকে তাদের মামলাটি রায় পাইছে তাদের পক্ষে, রায় পাওয়ার পরে সরকার যখন আপিল করলো, আপিলের পরে আজকে পর্যন্ত মামলাটি ঝুলে রয়েছে আদালতে। দিনের পর দিন যাচ্ছে, মামলা শুনানি হচ্ছে না। ন্যায় বিচার আমরা বলি আইন এখন স্বাধীন, আদালত স্বাধীন, তা আদালত কার কাছে জিম্মি? কেন তারা ন্যায় বিচার পাচ্ছে না? সেদিকে দৃষ্টি আকর্ষণের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী সহ সংশ্লিষ্ট মাননীয় প্রধান বিচারপতি সহ সকলের দৃষ্টি কামনা করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। দর্শক, দীর্ঘক্ষণ ধরে যেমনটি বলছিলাম যে জাতীয় প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন গ্রাম পুলিশ সদস্যরা, এবং তারা বলছেন যে সামনে যে বাজেট আসছে, সে বাজেটে তাদের দাবি বাস্তবায়ন হবেন, এই আশায় কিন্তু তারা বসে রয়েছেন। দর্শক, এতক্ষণ সোনালী নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা এতক্ষণ জাতীয় প্রেস ক্লাব থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম।